আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা এই অনুষ্ঠান যারা দেখছেন চ্যানেল 19 টিভির লন্ডন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মঞ্জুর শওকত। করোনা ভাইরাস নিয়ে আমরা চেষ্টা করছি, ভিউয়ার আপনারা যারা দেখছেন, স্পেশালি বাংলা স্পিকিং যারা এই টিভির অনুষ্ঠান দেখছেন, আমরা হেলথ প্লাস অনুষ্ঠানের মাধ্যমে প্রতি সপ্তাহ দুবার কি তিনবার আপনাদের সাথে ইন্টারাক্ট করার চেষ্টা করি এবং আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি যে করোনা ভাইরাস চিকিৎসায় কতটুকু অ্যাডভান্সড হয়েছে, তার পাশাপাশি ভ্যাকসিনের কেমন ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, তার পাশাপাশি থাকছে আহ, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে অনেক চিকিৎসক ছাড়া, নার্স ছাড়া আরো অনেকে করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তাদের জন্য কোনো কিছু পরামর্শ দেওয়ার আছে কিনা, বা এই সমস্ত বিভিন্ন জিনিস নিয়ে আমরা থাকছি আপনাদের সাথে। আমরা প্রত্যেক অনুষ্ঠানে দুজন করে গেস্ট স্পিকার নিয়ে আসি। আজকে আমাদের গেস্ট স্পিকার হিসেবে আমরা এনেছি, আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের গেস্ট স্পিকারকে, ডাক্তার লুৎফুর রহমান। লুৎফুর রহমানকে আপনারা দেখতে পাচ্ছেন। আপনি কি একটু হাই বলবেন আমাদের দর্শকদের জন্য? তাহলে আমাদের দুজন থ্যাংক ইউ ডাক্তার লুৎফুর ডক্টর রহমান। মঞ্জুর শওকত, তোমার এই হ্যাঁ, আমন্ত্রণে আমরা একটা ভালো হ্যাঁ, সময় আসছে। আমি আশা করি দর্শকদের উদ্দেশ্যে আমরা কিছু দু চারটা ভালো কথা বলতে পারবো এবং তাতে আমাদের এই প্যান্ডেমিক টাইমে সবাই উপকৃত হবে। বিশেষ করে বাংলাদেশের রোগীরা অনেক ভীতু সন্ত্রস্ত। তোমরা দুজন লন্ডনে থাকো, তোমাদের কথায় যদি আমাদের দেশের এই রোগীর পরিবাররা কিছু যদি শান্তি পায়, কিছু যদি বুদ্ধি পায়, সাহস পায়, তো সেটা এদেরকে অনেক দূর এগিয়ে নেবে এই আগামী দুর্বিষহ দিনগুলোতে আমি মনে করি। তাই আমি মনে করি তোমরা ডাক্তার অবশ্যই একটা ডাক্তার দায়িত্বশীল ভূমিকা ডাক্তার পালন লুৎফুর করছে লন্ডন থেকে। আমি এটা মনে করি। ডাক্তার লুৎফুর রহমান, আপনি বুঝতে যে অনেক কথা ধন্যবাদ। বলেছেন, আপনি যে কথা বলেছেন, ইনফ্যাক্ট দিস ইজ এ হিউজ চ্যালেঞ্জ ফর নাশিদ এবং আমার জন্য। আমরা কতখানি ভূমিকা পালন করতে পারবো, এই কারণে আমি আসছি। নাশিদকে পরিচয় করানোর আগে আমি ভিউয়ার যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে একটুখানি বলছি, ডাক্তার লুৎফুর রহমান বাংলাদেশে যে কার্ডিয়াক সার্জারি আজকে যে স্টেজে এসেছে, যে কজন মানুষ বাংলাদেশের রোগীদেরকে প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন, উনি প্রতি বছর 1000-এর মতো ওপেন হার্ট সার্জারি করে থাকেন। আমার মনে হয় না বাংলাদেশে অন্য কোনো সার্জন এত হিউজ নাম্বার অফ ওপেন হার্ট সার্জারি করে থাকেন। এবং ডাক্তার লুৎফুর রহমান এই যে কন্ট্রিবিউশন বাংলাদেশের মানুষদেরকে ভালো রাখার জন্য, সেটা শুধু রোগীদেরকে ভালো রাখছে না, তার পাশাপাশি সরকারের জন্য বিশেষ সহায়ক ভূমিকা পালন করছে। না হয় এই পেশেন্টগুলো বিভিন্ন দেশে চলে যেতে পারতো। এবং আসলে আমরা দেখি যে অনেক হিরোকে সম্মান করা হয়, ডাক্তার লুৎফুর রহমান সাহেবের মতো যারা যারা পেশেন্ট যারা বেনিফিটেড হচ্ছেন তারাই জানেন উনি হিরো, কিন্তু উনার মতো সরকারের কাছ থেকে আমার মনে হচ্ছে উনারা আনসাং হিরো। ধন্যবাদ ডাক্তার লুৎফুর রহমান আমাদের সাথে আসবার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং আপনার কাছ থেকে আমরা কিছু উপদেশ সাজেশন নেবো, যাতে আমরা এই অনুষ্ঠানে শেয়ার করতে পারলে ভিউয়ার যারা আছেন তারা উপকৃত হবেন। তার পাশাপাশি যদি বাংলাদেশের পলিসি মেকার যারা আছেন তারা এই অনুষ্ঠান দেখলে দে মাইট টেক সাম সাজেশন এন্ড অ্যাডভাইস ফ্রম দিস শো। আমি এখন আরেকজনকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, নাশিদ আলম। নাশিদ আলম হচ্ছে একজন অ্যাকিউট ফিজিশিয়ান এবং জেরিয়াট্রিক মেডিসিনে। হি ইজ ওয়ান অফ দ্য কনসালটেন্ট ওয়ার্কিং দ্য ন্যাশনাল হেলথ সার্ভিস ইন দ্য ইউকে বেলফাস্টে। নাশিদ সম্পর্কে আমি একটি কথাই বলছি, যখন করোনা ভাইরাস, যখন মার্চের সেকেন্ড উইক থেকে যখন করোনা ভাইরাস হিউজলি এফেক্টেড হয়েছে, নাশিদ হচ্ছে আমাদের বাংলাদেশি অরিজিন ফিজিশিয়ান, হি দ্য ফার্স্ট ওয়ান হু হ্যাজ অ্যাকচুয়ালি সার্ভিস লেড ইন ট্রিটিং করোনা ভাইরাস পেশেন্ট। এবং সে অত্যন্ত ব্যস্ত ছিল, তার মাঝেও আমার অনুরোধে সে আরেকটি টেলিভিশন অনুষ্ঠানেও অ্যাটেন্ড করেছে অ্যাডভাইস করার জন্য। এবং আজকেও কিন্তু সে ব্যস্ততার মাঝেও কিন্তু তার সময় করে এসেছে। নাশিদ, উই আর রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু ইউ। আমি জানি তুমি আজকে এই সময়টাতে আপনার ব্যস্ততা কোন জায়গাটাতে আছে আমি বুঝতে পারি। হয়তোবা হয়তোবা অনুষ্ঠানের মাঝে হয়তোবা আমরা নাশিদ আলমকে হারিয়ে ফেলতে পারি, বিকজ ইজ অন কল। এবং এর মাঝেও চেষ্টা করছি যদি বাংলাদেশি মানুষ তার একটি কথাও যদি উপকৃত হয় একজন পেশেন্ট, অথবা তারা একটা অ্যাডভাইসের কারণে যদি একজন ফিজিশিয়ান প্রপার ওয়েতে একজন রোগীকে চিকিৎসা করতে পারে, সেই ক্ষেত্রে আমি উনাকে কিছু জিনিস আমি জিজ্ঞেস করব। আমরা শুরু করছি আমরা ডাক্তার লুৎফুর রহমান সাহেবকে দিয়ে আমি শুরু করছি। আপনি তো প্রাইভেট সেক্টরে আছেন, প্রাইভেট সেক্টরে ল্যাবে কার্ডিয়াক হসপিটালে বিভাগীয় প্রধান হিসাবে আছেন। আমরা যখন এই করোনা ভাইরাস যখন শুরু হয়েছে, আমরা দেখেছি যে এই দেশে ইউকেতে সমস্ত প্রাইভেট সেক্টর গুলোকে ন্যাশনালাইজ করা হয়েছে, বিল্ড আপ দ্য ক্যাপাসিটি।
আর আমরা যতটুকু জানি বা জেনেছি এবং বাংলাদেশে কিন্তু এই ধরনের কোনো ন্যাশনালাইজ করে কোনো বেড বাড়ানোর সংখ্যা অথবা আইসিইউর ভেন্টিলেটর সংখ্যা বাড়ানোর জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একজন প্রাইভেট লেভেলের একজন ভেরি রিনাউন্ড ফিজিশিয়ান হিসেবে হোয়াট ডু ইউ থিঙ্ক এবং বাংলাদেশের যে প্রাইভেট সেক্টরগুলো এই করোনা ক্রাইসিসে কিভাবে ভূমিকা রাখছে এবং এগুলো ব্যারিয়ারগুলো? ধন্যবাদ মঞ্জুর শওকত। আমরা ডিসেম্বর মাস থেকে ক্লোজ অবজার্ভ করছিলাম যে করোনা বিশ্ব করোনা পরিস্থিতি, এবং আমরা মার্চ মাসে এটার ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক সবাই জানো খুবই বিচক্ষণ প্রধানমন্ত্রী আমাদের, তো আমরা তারপরে 100% আস্থাশীল। তো এই সরকার যে আমাদের মার্চ মাসের 26 তারিখ থেকে আমরা যে লকডাউনে আসলাম, তারপর থেকে একটা ভালোভাবেই এই বিভিন্ন হাসপাতালগুলো যে প্রস্তুতি চলছিল। তো ডিসেম্বর থেকে যে আমরা প্রস্তুতি নিলেও আমাদের তো ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের যে পপুলেশন ওয়াইজ আমরা কিন্তু আমাদের যে ম্যান পাওয়ার আছে তারা কিন্তু সবাই এগোচ্ছিল, কিন্তু আমাদের যে ডায়াগনস্টিক টুলস এবং যে কোঅর্ডিনেশন সেগুলো সময় লেগেছে। তারপরেও আমরা এখন পর্যন্ত যে অবস্থায় আছি, সরকারি হাসপাতাল পাশাপাশি আর্ম ফোর্স হসপিটাল, প্রাইভেট হসপিটাল, সবাই আমরা এখন করোনা চিকিৎসার ব্যাপারে অনেক মনোযোগী। প্রথমে যে সমস্ত সরকারি আধা সরকারি হাসপাতালগুলো পুরাটাই করোনার জন্য একটা প্রস্তুতি বেছে নেওয়া হয়েছে, তবে কিছু কিছু আমরা রোগীর অপেক্ষা করছিলাম যে ফেজ বাই ফেজ যে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিটাকে করোনার আন্ডারে আসবে কিনা, গভর্নমেন্টের পলিসিতে এখনো হয়তো সেটা আসবে। তবে আর্ম ফোর্স হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ, আদার যে সমস্ত গভর্নমেন্ট হাসপাতাল তারা পুরোদমই সার্ভিস দিচ্ছে। প্রাইভেট হাসপাতালগুলো আমরা একটু অপেক্ষা ছিলাম যে যদি গভর্নমেন্ট হাসপাতাল কাভার করতে না পারে আমরা পার্টিসিপেট করব। প্রথমে আমরা অল্প একটু সিলেক্টিভভাবে করছিলাম, কিন্তু এখন পুরাটাই আমরা এই কোভিড পেশেন্টদের সাপোর্ট করছি। আমাদের যে সমস্ত কর্পোরেট হসপিটাল আছে প্রাইভেট ইনক্লুডিং ল্যাবে, আমরা সেগুলোতে এখন কোনো রোগীকে রিফিউজ করি না এবং সমস্ত ডায়াগনস্টিক। এবং এটা ডাক্তার মানে এটা অবশ্যই একটা ভালো খবর, এটি অবশ্যই একটি ভালো খবর। প্রাইভেট হসপিটালগুলো এখন এগিয়ে এসেছে, এবং এটা কি কোনো ক্লিয়ার নির্দেশনার কারণে এতদিন যে প্রাইভেট হসপিটালগুলো শুরু করতে পারেনি এমন কোনো কিছু ছিল, নাকি আপনার অন্য কোনো প্রবলেম ছিল? কারণ আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি যে হসপিটাল বেড পাচ্ছে না। আমরা জি বলুন। আমরা তো প্রাইভেটগুলো পলিসি মেকারে ছিলাম না, তো যারা পলিসি মেকারে ছিল, আমি তো আসলে সমস্ত রোগী সমস্ত জীবনকেই মূল্যায়ন করতে চাই। যেমন নন কোভিড রোগীর যেমন বেঁচে থাকার চিকিৎসার অধিকার আছে, কোভিড পেশেন্টেরও অধিকার আছে। তো আমরা প্রথম থেকেই যেহেতু পলিসি মেকিংয়ে ছিলাম না, প্রথমে আইডিসিআর সীমিতভাবেই করছিল। এখানে WHO যে কনসালটেন্সি দিয়েছিল তারা আইডিসিআর এর রিপোর্ট ছাড়া অন্য কিছু মানবে না। তখন কিন্তু আমরা কনফিউজ ছিলাম যে এক আইডিসিআর এর পক্ষে এত ডায়াগনস্টিক কাভার দেওয়া সম্ভব না, ফোন রিসিভ করা সম্ভব না। বাট উই আর অলওয়েজ রেসপেক্টফুল, অলওয়েজ আমরা শ্রদ্ধা করি গভর্নমেন্ট যে পলিসি মেকার, এর বাইরে তো আমরা কিছু করতে পারবো না। তো সেই পলিসিতেই পরবর্তীতে আমাদের ডিজি হেলথ আস্তে আস্তে এক্সপান্ড হলো, এবং আমি মনে করি আরও এক্সপান্ড হওয়া উচিত, যার জন্য আমরা কিন্তু ডায়াগনোসিসে পিছিয়ে আছি। এটা একটা এই WHO এর গাইডলাইনের যে রেফারেন্স দিচ্ছিল আইডিসিআর, এটা কিন্তু আমরা খুশি ছিলাম না প্রাইভেট হসপিটাল। প্লাস আমরাও চাচ্ছিলাম প্রথম থেকেই যে আমাদের ডায়াগনস্টিক এটা টুলটা ওপেন করে দেওয়া উচিত। আমাদের অনেক পেশেন্ট প্রথম থেকে আমরা স্ক্রিনিং ছাড়াই করতে আমরা এই ব্যাপারে আরেকটু ডিটেলস আসবো। তার আগে আমি নাশিদ রহমানকে, আপনি একটি সুন্দর প্রশ্ন রেজ করেছেন যেটি আমার একটা সম্পূরক প্রশ্ন ছিল, আমরা এই ব্যাপারে আসবো। তার আগে আমি ডাক্তার নাশিদ আলমকে আমি সাথে আমি একটু যোগ করছি। ডক্টর আলম, আপনি তো করোনা সার্ভিসের একজন লিড ফিজিশিয়ান হিসেবে ইউকের মতো জায়গায় ইউ হ্যাভ প্রোভাইডেড ইউর সার্ভিস। আপনার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, এবং যখন কোভিড ক্রাইসিস একটা হিউজ প্রবলেম, যখন ব্রিটিশ প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সবাই কনফিউজ হাউ টু ট্যাকল দিস প্রবলেম, এবং সেই সময় আপনার কাঁধে অনেক বিরাট দায়িত্ব এসেছে টু লিড সার্ভিস। আর ইউকের ক্ষেত্রে সবাই জানে যে এখানকার অ্যাকাউন্টেবিলিটি মারাত্মক স্ট্রিক্ট, খুবই স্ট্রিক্ট। এখানটাতে কোনো কিছু আপনার কোনো যদি সার্ভিসের যদি বা রেসপন্সিবিলিটি যদি কোনো ল্যাকিং থাকে, সেক্ষেত্রে হিউজলি পেনালাইজড হয়। আপনি যখন কোভিড সার্ভিসটা যখন লিড দিচ্ছিলেন, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স?
যখন আপনার বেলফাস্টে যখন শুরু হলো? Well, it was certainly a challenge. It was kind of like আমি expect করিনি. It just fell onto me. There was nobody else to take it. Everybody was shying away. So আমার ঘাড়ে এসে পড়লে নিতে হয়. So ঘাড়ে এসে পড়লো. None of us were prepared, and it was a big challenge because the whole hospital got reconfigured. So there was a lot of challenges. যখন কোভিড আসলো তখনও আমরা কিন্তু জানি না এটা কতদিন থাকবে, কবে পিক হবে, কবে প্লেটু হবে, কবে ডাউন স্লোপ হবে, and we had to take a big and hard look on our bed stock, our actual acute medical bed, our general medical bed, our side rooms, আর এর সাথে আপনার intensive care bed. There was a huge reconfiguration. আমাদের whole hospital, it was like, it was thrown up in the air and it fell in different places. আমাদের intensive care নেমে চলে আসলো আমাদের stroke unit. We moved up to a side room based ward in ward C7, which had all 21 side rooms for COVID patients. আমাদের যে medical take এর যে process সেটা আমরা চেঞ্জ করলাম, যেভাবে আমরা triage করি, যে A&E থেকে প্রেজেন্টিং যারা আসতেছে তারা A&E cubicle থেকে straight for waiting for swab, they would go up to this particular ward, which would be our triage ward for all specialty. They would go up, they would be there for a few hours till their swab comes back, and then they would go down to the respective specialty. So I was trying to help out with that. এবং obviously আমার specialty হচ্ছে stroke, acute medicine, geriatric medicine. আমার পেশেন্ট গুলো আমরা নিয়ে নিতাম, but overall service configuration was very difficult because একটা hospital, আপনি মঞ্জু শওকত ভাই আপনি তো জানেন যে একটা hospital how difficult it is to change anything. So when you are trying to change all the wards were configured, there were a lot of resistance. সবার মধ্যে রয়েছে, কেউ তার নিজের ওয়ার্ড ছেড়ে অন্য জায়গায় যেতে চায় না. But then we came to know that our intensive care had to have more oxygen supply. So the oxygen tubes or piping that was there was not good enough to supply 3 times more intensive care beds for high flow nasal oxygen. So we had to redesign. So there were a lot of stakeholders, doctors, nurses, clinical managers, state department, finance department. So within a short period of time, there was a lot of meetings after meetings, and সবার ইয়েতে we set it up, and we didn't get everything right. We didn't get everything right. It was a challenging task. Did you record your blood pressure during that time? My blood pressure, no. No, because it was such a... No, my blood pressure is usually quite stable. Unless my wife is angry with me, my blood pressure usually doesn't climb up. So I'm actually very cool kind of person. So I didn't actually check my blood pressure. But I had competition for that. I can say that. Dr. মঞ্জু শওকত, আমি পার্টিসিপেট করতে চাই, বুঝছো? আচ্ছা, হ্যাঁ বলছি, আপনি তো শুনেছেন ডাক্তার নাশিদ আলম বলছেন। ডাক্তার নাশিদ আলম যেটা বললেন যে ইউকের সমস্ত হাসপাতালকে, সমস্ত ডিপার্টমেন্টকে কোভিড পেশেন্ট কেয়ারিং এ ইনভলভ করা হয়েছিল, সেটা কিন্তু এটা অনেক বলতে ফোরসাইটেডনেস ছিল গভর্নমেন্টের। আমি মনে করি যে এই যে ইউকের যে মডেলটা যদি আমরা প্রথম থেকে কপি করতাম, বা এখনো সুযোগ আছে, আমরা খুব ক্রাইসিস টাইমে আছি, যে আমাদের বিভিন্ন হাসপাতালে এখনো আইসিইউ গুলো নন কোভিড করে বেডগুলো ফাঁকা আছে, কারণ এখানে কিন্তু অত রোগী নাই। তো অনেক বড় বড় হাসপাতালের অনেক বেড, অনেক ডাক্তার বসে আছে, এখন তারা চেম্বারে করে না, অফিসে করে না। আমি বলবো এখনো কিন্তু সময় আছে। আপনি যেটা বলেছেন যে বেড খালি আছে, সেই বেডে মানুষ যদি রাস্তায় মারা যাচ্ছে, অক্সিজেন পাচ্ছে না, তাহলে সেই বেডগুলো তৈরি করে I feel so sad, believe me. আমি নাশিদ Can I give my 2 pence? Yeah. আমার যেটা মনে হচ্ছে, বাংলাদেশে obviously it's resource limited stage. আমাদের জন্য things were easier because it was centrally driven. It was one single health system throughout all four countries. And আমাদের finance, obviously UK government can afford more money than Bangladesh government. But একটা জিনিস আমার বাংলাদেশে মনে হচ্ছে, more it was not that the lack of money, it was a wee bit disorganized, I think. তারা যা করতে পারতো, ভেরি হাই অ্যাচিভ করার চেষ্টা করা হয়েছে। বলা হচ্ছে যে এভরি থানা হেলথ কমপ্লেক্সে ইন্টেন্সিভ কেয়ার দেবে, whereas the first target should have been everywhere to provide with proper oxygen supply. Okay, আমার মনে হয় simple thing to get it right is very important.
আমি আপনি একটা চমৎকার একটি প্রসঙ্গ টেনে এসেছেন যে মানে যেভাবে হোপ দেওয়া হচ্ছিল যে এভরি থানা লেভেলে উপজেলা লেভেলে আপনার ইন্টেন্সিভ কেয়ার বেড দেওয়া হবে But there's no ইন্টেন্সিভ oxygen. I mean, কেয়ার you need to get the oxygen right first, yeah? অক্সিজেন এবং ডাক্তার Sleep, mask, oxygen, simple things. একটা অক্সিজেন এবং মাস্ক লাগবে যে ডাক্তার লুৎফুর রহমান সাহেব যেটা বলেছেন টেস্ট ক্যাপাসিটি ডেভেলপ করার কথা আমি পেপারে পড়েছি এটা আমি এক সপ্তাহ আগের পেপারের কথা দেখছি বাংলাদেশে তখন তো আমি জানি গত এক সপ্তাহে ডেভেলপ হয়েছে কিনা সারা বাংলাদেশে মাত্র ৫৫টি সেন্টার আছে যাতে পিসিআর করোনা ভাইরাসের একটি যেহেতু একটু ভাইরাল পিসিআর ল্যাবের ক্যাপাসিটি আছে থ্রু আউট দ্য কান্ট্রি অনলি 55 সেন্টার নিশ্চয়ই বাংলাদেশের ডিস্ট্রিক্ট আছে 64 মাত্র পিসিআর টেস্ট করার জন্য করোনা ভাইরাস পিসিআর করার জন্য আপনার মাত্র 55 আছে তার মানে প্রতি জেলার জন্য কিন্তু একটি পিসিআর টেস্ট করার ফ্যাসিলিটি নেই যেখান থেকে WHO বলা হচ্ছে যে টেস্ট আইসোলেট এন্ড কন্ট্যাক্ট ট্রেস এটা হচ্ছে যে আপনার করোনা ভাইরাসের শুরু থেকে আপনাদের এই মেসেজটি দিয়ে আসছে তো সেক্ষেত্রে তো প্রাইভেট হসপিটালগুলো তো পিসিআর টেস্ট ল্যাব আছে সেক্ষেত্রে কেন করা হচ্ছে না ডাক্তার লুৎফুর রহমান আপনার কাছে কি মনে হচ্ছে না এখন তো দিয়েছে পারমিশন অনেক পরে দিয়েছে প্রথম থেকে এই চিকিৎসা ক্ষেত্রে সরকারি বেসরকারি এই ডিফারেন্সিয়েশনটা করার পক্ষে ছিলাম না আমি এটার একটা ওয়ার্ল্ড ওয়ারের মতো একটা ক্রাইসিস টাইম এখানে যুদ্ধের সময় যদি আমরা সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতালকে পৃথক করি তাহলে এটা ঠিক হবে না এখন আমি হেলথ পলিসি যারা পলিসি মেকার আমি তো পলিসি মেকারে নাই তবে আমি যেটা ফিল করি একটা সিনিয়র ডক্টর হিসাবে একটা মোস্ট সব সিক্রেট ডিপার্টমেন্টের আমি চিফ তো আমি মনে করি যে মানুষের জীবন লাইফ ইজ ফার্স্ট তো সমস্ত হাসপাতালের যত আইসিইউ যত বেড সবগুলো অ্যাকোয়ার করা উচিত ছিল সরকার লেভেলে সরকার চাইলে সমস্ত হাসপাতাল নিতে পারে এই যে 10,000 কোটি টাকার যে হেলথ বাজেট দিল এখানে প্রাইভেট হসপিটালগুলোকে যদি 20-50 কোটি টাকা দিয়েও যদি অ্যাকোয়ার করে নিত যে ঠিক আছে তোমরা 50 করে নাও তোমাদের হাসপাতালটা তোমাদের ডাক্তার চলবে আমি দেখছি 100 কোটি করে দিলেও তো বেশি টাকা লাগতো না মাত্র প্রাইভেট হাসপাতালগুলো যে কটা ভালো ভালো ছিল হয়তো 400-500 কোটি টাকা নিত এখনো সুযোগ আছে এদেরকে খরচ মিটাই দিয়ে পুরাটা এদের ডক্টর দিয়ে চালাতে সুযোগ আছে তাহলে রোগীরা আরো ভালো পরিবেশ আমাদের আপনি চমৎকার একটি ইনফরমেশন শেয়ার করেছেন এবং আমাদের কিন্তু এখনো কিন্তু করোনা বাংলাদেশ কিন্তু শেষ হয়ে যায়নি এখনো কিন্তু পিকের দিকে যাচ্ছে যেটি রেজ করেছেন ডাক্তার লুৎফুর রহমান নাশিদ আলম আমি আপনার মতামত জানতে চাচ্ছি আপনার কাছে কি মনে হচ্ছে উনি যেটা বলেছেন because you are also not only providing service but also managing the whole service management is important if you have all the money in the world and the best doctors in the world but যদি mismanage হয় তাহলে তো রিসোর্সের যদি অ্যাডিকুয়েট অ্যালোকেশন না হয় আপনি যেটা বললেন হ্যাঁ যে এভরি প্রত্যেকটা জেলাতে there should be option of testing people the more you test the more quickly you will be able to isolate people so এটা অর্গানাইজ করা ম্যানেজ করা is very important আপনি যেটা বললেন বাংলাদেশ is not out of the woods I'm really worried about my parents my family my friends who are in Bangladesh যে অবস্থা এখন হচ্ছে I'm really worried about the next couple of months এটা যদি মিসম্যানেজ হয় it can go very badly wrong এখন ব্রাজিল particularly যে জায়গায় আছে বাংলাদেশ সেই জায়গায় যেতে যাওয়ার unfortunately there is a possibility people are still not waking up to the terror আপনি যে প্রশ্নটি করেছেন তার সাথে আপনি যেমন ওয়ারিড ডাক্তার লুৎফুর রহমান সাহেব উনিও একমত আমিও একমত এবং তার সাথে আমি আরেকটি রেফারেন্স টানছি আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়া দেখেছেন পার্লামেন্টের একজন মেম্বার জনাব একরাম সাহেব উনি নোয়াখালীর একটি আসন থেকে নির্বাচিত হয়ে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন উনি কিন্তু বাংলাদেশ পার্লামেন্টের যে হেলথ সিলেক্ট কমিটি আছে উনি কিন্তু অত্যন্ত মানে অসন্তুষ্ট যিনি ওই হেলথ সিলেক্ট কমিটির মেম্বার উনার বিগেস্ট ওয়ারি দ্যাট কারা চালাচ্ছে এই স্বাস্থ্য ব্যবস্থাকে কি হচ্ছে এখন হেলথ সিলেক্ট কমিটির যদি একজন মেম্বারের যদি এরকম অবস্থা হয় হোয়াট ইজ ইউর ওপিনিয়ন এন্ড হোয়াট ইজ ডাক্তার নাশিদ আলম আপনাদের দুইজনের ওপিনিয়ন সমস্যাটা কোথায় একজন হেলথ সিলেক্ট কমিটির মেম্বারও যদি ওয়ারিড থাকে তাহলে মানুষরা কোথায় কি রকম ওয়ারিতে থাকবে ভাই আমার মনে হয় শওকত ভাই যে বেসিক্যালি দিস ইজ আ ব্র্যান্ড নিউ ডিজিজ ফর অল অফ আস আপনি ইউকে বলেন আমেরিকা বলেন বাংলাদেশ বলেন সবার জন্য একটা ব্র্যান্ড নিউ ডিজিজ বাট ইটস অ্যাবাউট দ্য মাইন্ডসেট হ্যাঁ একটা নতুন ডিজিজ এসেছে ইউনিফাইড হয়ে অ্যাজ আ সিঙ্গেল নেশন ইউ হ্যাভ টু ফেস ইট এন্ড আপনি যা বলবেন তার মধ্যে দেয়ার হ্যাজ টু বি সাম কন্টিনিউটি অফ কেয়ারের মতো কন্টিনিউটি অফ থটস আপনি কোভিড প্যান্ডেমিকের শুরুতে এক কথা বলবেন ওকে বলবেন যে বাংলাদেশে কোভিড কখনো আসবে না it's highly unlikely
ওকে গ্যারান্টি দিচ্ছি এটা আমরা 3 মাস পরে আপনি বলবেন যে কোভিডে বাংলাদেশে সবাই মারা যাচ্ছে, দেন পিপল উইল নট ট্রাস্ট ইউ। দেয়ার হ্যাজ টু বি ইউনিফর্মিটি। হ্যাঁ, বাংলাদেশে আই থিঙ্ক কোনো কোঅর্ডিনেশন নাই। একটা ডিপার্টমেন্ট ইট শুড কাম ফ্রম হায়ার আপ। আপনি অবভিয়াসলি পাবলিক হেলথের হায়ারকির মতো আপনি একটা হসপিটালে যেমন আপনার চিফ এক্সিকিউটিভ, মেডিকেল ডাইরেক্টর, ক্লিনিক্যাল ডাইরেক্টর, দেন এসিডি, অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল, এরকম যে হায়ারকি থাকে বাংলাদেশে ডেফিনেটলি দেয়ার হ্যাজ টু বি সাম ফর্ম অফ হায়ারকি। হেলথ মিনিস্ট্রি, প্রাইম মিনিস্টার, হেলথ মিনিস্ট্রির পরে আপনার হেলথ সেক্রেটারি, তার সাথে হচ্ছে আবার ডিজি হেলথ, তারপরে এভরিবডি শুড হ্যাভ আ কোঅর্ডিনেশন। দে শুড হ্যাভ স্যাট ডাউন এভরি, it's like a war room. Churchill যেরকম war room ছিল, they should have sat down either virtually or in a place once every day, you know, and made a plan যে সবার মধ্যে যাতে কোঅর্ডিনেশন থাকে। একজন একটা কথা বলতে, কেউ বাংলাদেশের পলিটিক্স আমি বুঝিও না, বুঝতেও চাই না, ননসেন্স দুনিয়ার, কিন্তু যেটা আমার মনে হয় যে আমরা জেনারেল কথা বলি আপনার জেনারেল পিপলের বেটারমেন্টের জন্য এভরিবডি শুড কাম টু আ সিঙ্গেল টেবল টু সিট ডাউন। আমাদের কথা শোনো একটু তোমরা। নাশিদ আলম, আমরা শুনছি ডাক্তার লুৎফর রহমান সাহেবের কথা। হ্যাঁ, বাংলাদেশ আর ইউকে একটা 1000 বছরের একটা, যেখানে একটা ইউনিভার্সিটির বয়স 1000 বছর, তার সভ্যতা, তার সিস্টেমের সাথে বাংলাদেশ তো আমরা পারবো না। আমরা অনেক অগ্রগতি করেছি এই 20 বছরে, যতটুকু এগিয়েছি। আমরা মনে করি যে দেখো আমাদের 1500 মৃত্যু, ইউকেতে তোমার অনেক বেশি কিন্তু মারা গেছে। ইউকেতে মনে হয় 36 না কত এরকম, যাই হোক 42,000। ইউরোপে দেখো 40। তোমার এত ভালো সিস্টেম থাকার পরেও কিন্তু ফ্রান্স বলো, ইউকে বলো, তোমরা কিন্তু অনেক ডেথ রেট তোমাদের, তাই না? আমেরিকাতে অনেক ডেথ রেট, তারপর এখন ব্রাজিলে যাচ্ছে, ইন্ডিয়া। দেখো আমাদের যে রিসোর্স আছে, আমাদের তো এটা দিয়ে যুদ্ধ করতে হবে কোভিডের বিরুদ্ধে। তো ইউকের সাথে আমাদের কম্পেয়ার করে চলবে না, ইউকের হেলথ সিস্টেম চলবে না। তবে আমি মনে করি আমরা এখন পর্যন্ত তো অত লসে নাই। আমাদের জনগণ যদি একটু সচেতন হয়, আমরা ইনশাল্লাহ শীঘ্রই এটা ওভারকাম করতে পারবো। কারণ জনগণ যদি অসুস্থ হয় তাহলে কোনো হাসপাতালে নিয়েও বাঁচবে না। একটা অসুখ হওয়ার পরে তো বাঁচানো কঠিন। আমি এই কোভিড ইউনিটে না, কিন্তু আমি আমার যে বাইপাস করার সময় বিগত 3 মাসের মধ্যে আমার 3টা রোগী কোভিড আক্রান্ত হয়েছিল অপারেশনের পরে। আমার একটা অভিজ্ঞতা আছে। যে রোগীগুলো কোভিড আক্রান্ত হয়েছিল আইসিইউতে আমরা অনেক সাপোর্ট দিয়েছি, কিন্তু ব্লাডের যে অক্সিজেন স্যাচুরেশন ড্রপ করেছে ফুসফুসের, সেগুলো দিয়ে এই ল্যাবেটের কার্ডিয়াক্স আইসিইউতে কিন্তু তাদেরকে বাঁচানো সম্ভব হয়নি এই কোভিড পেশেন্টগুলো। তো আসলে যদি পেশেন্ট খুব সিক হয়ে যায়, এখানে আইসিইউ কেন, পৃথিবীর কোনো আইসিইউতে নিলেই বাঁচানো কঠিন হতে পারে, এটা বুঝতে হবে আমাদেরকে। তো আমি যেটা ফিল করি সবসময়, কাউকে দোষ দিতে রাজি না, নিজেকে যাতে আক্রান্ত না হই। ওয়ারফিল্ডের মতো একটা উন্ডেড সোলজারকে বাঁচানো কঠিন হতে পারে, কিন্তু সেই সোলজার যাতে উন্ডেড না হয় সেটা আমাদের কাজ। ডাক্তার যাতে উন্ডেড না হয়। আজকেও দেখি আমাদের ডাক্তার আমার আইসিইউতে একটা সার্জিক্যাল মাস্ক পরেছে। আমি তাকে বললাম যে তুমি একটা N95 পরো, তোমার নাই তাহলে বলতে হবে তো ম্যানেজমেন্টকে। সে একটা পাতলা সার্জিক্যাল মাস্ক পরে আইসিইউতে ডিউটি করতেছে, এটা তো ঠিক না। আমাদের ডাক্তার নার্সদেরকে আরো সচেতন হতে হবে। আমাদের যে সমস্ত ডাক্তারকে আমরা লস করেছি, প্রথম থেকেই একটু আমরা হালকাভাবে নিয়েছিলাম, আমিও নিয়েছিলাম। আমি সার্জিক্যাল মাস্ক পরে কাজ করতাম, ওপিডি করতাম, কিন্তু পরে আমি এখন N95 ছাড়া কিন্তু কাজ করি না। আমাদের ডাক্তাররা একটু আমরা রিল্যাক্টেন্ট ছিলাম প্রথমদের থেকে, যার জন্য আমরা কিন্তু অনেক আক্রান্ত হয়েছি। আমাদের এখনো জুনিয়র ডাক্তাররা এটা বুঝতে চায় না, তারা সিম্পল সার্জিক্যাল মাস্ক পরে কাজ করতে চায়। এটা হবে না। একটা যেখানে আমাদের হাসপাতাল ফুল কোভিড পেশেন্ট। ডাক্তার, আমি নাশিদ আলমের কাছে আসছি। Can I just interrupt for 1 minute? Sorry, I'm really sorry. We are not blaming Bangladeshi doctors. Bangladeshi doctors, healthcare providers, they're doing a fantastic job within the limited resources. Absolutely no doubt about it. What I am blaming is the coordination from higher up. Coordination management level, at groundwork level. I have got family members, multiple family members of my family are doctors, so I know very well what the situation is like. So I'm the doctor, our friend, they are doing a fantastic job, but it's disorganized not because of the doctors, disorganized because of the policymakers. Okay, এবং আমি আরেকটা কথা বলতে চাই। আপনি ঠিকই বলেছেন, একদম ঠিক বলেছেন মঞ্জু শওকত। দেখো আমাদের এই হাসপাতালগুলোকে তো হাইকোর্টের মাধ্যমে অর্ডার হয়েছে। লাস্টে যে সমস্ত হাসপাতাল রোগী নিতে হবে, এই অর্ডারটা কিন্তু হাইকোর্ট থেকে আসছে। এই অর্ডারটা কিন্তু মিনিস্ট্রি থেকে আসছে। এটা আমার মনে হয় না। এটা compare the thing 1 minute. Sorry, Showkot bhai, one thing. আপনি যে এটা compare করলেন, just one thing I would like to
sort of respectfully disagree with you is about the number of deaths. The number of deaths will be there if they get tested enough. UK te eto beshi death because there has been a lot of testing. America eto beshi death because America has tested more than UK. A lot of people are still dying in Bangladesh without a diagnosed COVID. Number one. Number two, the numbers that are being reported as COVID death is nowhere near the actual number that is dying in Bangladesh. Amar friendra periphery ache, they know how many people are actually dying with COVID, having COVID syndrome and being swab positive is two completely different things. One of my special interests is clinical COVID. I'm writing up a few papers about that, about clinical COVID and how to label people at clinical COVID. A clinical COVID diagnosis is at least ja apnader Bangladesh reported hocche 10 times people are dying of clinical COVID who are swab negative. So I don't think that comparison is absolutely right. The Bangladesh death is not that much. Hopefully not. Fingers crossed we are all proven wrong. Bangladesh UK থেকে 1/10 death হোক. That's our prayers. Okay, but I don't think the death has been reported properly. ডাক্তার আপনি যেটি বলেছেন আমি আমাদের বলছি যে আমি একটু বলছি মঞ্জু শওকত আমি তোমাকে আমি একটা গাইড করি। মঞ্জু শওকত, আমাদের এই আজকের এই আলোচনার উদ্দেশ্য যাতে আগামী দিনে বাংলাদেশে করোনা পরিস্থিতিতে যাতে রোগীরা সাফার না করে, রোগীরা যাতে মারা না যায়, হেলথ সেক্টরে যাতে কোনো ক্রাইসিস ক্রিয়েট না হয়, এইটাই কিন্তু আমাদের আলোচনার মূল বিষয়। তো আমি যেটা বলতে চাই যে একটা বাসের ধারণ ক্ষমতা আছে, একটা লঞ্চের ধারণ ক্ষমতা আছে, তো আমাদের হাসপাতালগুলোর ধারণ ক্ষমতা আছে, আমাদের ডাক্তারের সংখ্যা, নার্সের সংখ্যা সীমিত খুবই। এই যে একটা মাস্ক পরে কাজ করা কঠিন, পিপি পরে, আমাদের এয়ার কন্ডিশনিং সিস্টেম যে অবস্থা, তাতে আমরা কিন্তু ওইভাবে এনভায়রনমেন্টও পাই না। গরমের মধ্যে পিপি পরে কাজ করা কঠিন, মাস্ক পরে রাখা, N95 তো 4 ঘন্টা পরে মুখেই রাখা যায় না। আমি নিজেই একদম সাফোকেশনে ভুগি। তো আমি যেটা ফিল করি যে বাংলাদেশের জন্য যেটা রোগীদের জন্য আমাদের যে বলা উচিত যে আপনারা একটা বাসে যদি অতিরিক্ত প্যাসেঞ্জার হয় সে বাস চালানো সম্ভব না, একটা স্টিমারে লঞ্চে যদি অতিরিক্ত প্যাসেঞ্জার ওঠে সেটাও স্পিড দেওয়া যায় না। তো আপনারা যদি নিজেরা প্রোটেকশনে না থাকেন, এই আর মাত্র 2-3টা মাস যদি আমরা নিজেরা ঘরে থাকি, আমরা যদি আক্রান্ত না হই, অন্যকে আক্রান্ত না করি, তাহলে কিন্তু আমাদের এই অক্সিজেন প্রয়োজন নাই। আমাদের তো বাতাসে অক্সিজেন 20% আছে। আমরা ফ্রেশ এয়ার খাবো, আমরা ফুড ভালো খাবো, আমরা ব্যায়াম করব, আমরা ঘরের মধ্যে পারিবারিক সময় কাটাতে তো আমাদের অসুবিধা নেই। আমরা কর্মব্যস্ততার কারণে জীবনে কোনো টাইম দিতে পারি পরিবারকে, কিন্তু আমরা যদি এই 2-4টা মাস যদি ইভেন পরিবারকেও সময় দিই, সন্তানকে, আমাদের তো হারানোর কিছু নাই, বাট জয় করার অনেক কিছু আছে। আমরা আমাদের পরিবারকে সুস্থ রাখতে গেলে অবশ্যই বাসা থাকতে হবে এবং মেনে চলতে হবে। আমরা তো মাস্ক ক্যাপ পরি না, মাস্ক পরি না, হাত ধুই না, এই সমস্ত থেকে বেরিয়ে আসতে হবে আমাদের, তাই না? এগুলো হচ্ছে যে আসলে প্রত্যেকটা কথাই ভেরি ইম্পর্টেন্ট আপনি যা বললেন। অ্যাবসলিউটলি না, উনি যে জিনিসগুলো বলেছে, আসলে ব্যাপার হচ্ছে কি, মানুষ এতখানি, মানুষের মন খারাপ, মানুষ অনেক স্ট্রেসড, মানুষ দেখতে পাচ্ছে যে ম্যানেজমেন্টটার কোনো একটা জায়গায় ল্যাকিং হচ্ছে। আপনার এগুলো আমরা সবাই বুঝতে পারছি, সবাই বলছে, অথবা অনেকে বলছে না, কিন্তু আমরা যেহেতু আলাপ করছি, আমরা খুব ওপেন মন নিয়ে কিন্তু আমরা এখানে আলাপ করছি। উই আর নট blaming anyone. We are trying to help. Bhai is absolutely right. The people needs to be more aware. People needs to be more aware about the health hygiene, hand hygiene. The Bangladeshi মানুষের ঈদের শপিং এর ভিড় দেখে তো মনে হয় না যে they are worried at all what is coming. না, এটা তো বুঝে না, এরা যেভাবে লঞ্চে উঠেছে, বাসে উঠেছে, এটা বুঝে না তো, তাই না? এটি একটা চমৎকার কথা বলেছেন। আমার এখনো মনে আছে একটি কথা আমি বলবো, যখন এগুলো নিয়ে হচ্ছে, বারবার বলা হচ্ছিল যে মানুষকে একটু অ্যাওয়ার হওয়ার জন্য বিভিন্ন দিক থেকে বলা হচ্ছে, মানুষ পেপার পড়ছে, মানুষ বিভিন্ন সোশ্যাল মিডিয়াও দেখতে পাচ্ছে, যদি সরকার কোনো কিছু নাও করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া তো দেখতে পাচ্ছে। আসলে যদি তুমি যদি বের হও, কন্টাক্ট তাদের কি ধরনের কষ্ট করে যদি ঘরে থাকি আমরা, আমাদের তো এই দুর্ঘটনা ঘটবে না তো, তাই না? আমরা কেন হাসপাতালে যাব? তুমি জানো ফেসবুকে দেয় যে হাসপাতাল 10 দিনের বিল আসছে 3 লাখ টাকা। এই 10 দিনে যদি 20 দিনে 5 লাখ টাকা বিল আসে, তো এটা কয়টা ফ্যামিলি এখন এই কোভিড এর মধ্যে বিয়ার করতে পারবে? হাসপাতালে গেলেই তো হবে না, বিল আসবে, তাই না? বিল দিতে হবে না, খরচ আছে। তো আমরা যদি বাসায় না থাকি, আমরা যদি নিরাপদ না থাকি, আমরা তো বিল দিতে পারবো না। যেখানে আমাদের ইকোনমিক অবস্থা খুবই ক্রাইসিস, আমরা যেখানে বাজার করতে পারতেছি না। তারপরে বাংলাদেশের মতো দেশে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। বাংলাদেশে, এই দেশে যেমন সরকার কিন্তু ব্রিটেনের মতো জায়গায় সরকার কিন্তু যাতে মানুষ যাতে কাজে না যেতে হয়, কোভিডকে প্রিভেন্ট করার জন্য বাসায় বসে বেতন দিচ্ছে। এটা বাংলাদেশের কিন্তু ফার্লো স্কিমে বেতন দিচ্ছে। এটা হয়তো বা বাংলাদেশের ক্ষেত্রে একটু অ্যাম্বিশাস হতে পারে। তারপরেও মানুষ যদি নিজের জীবনের জন্য নিজে যদি একটু সচেতন হয়, তাহলে মনে হয় বেটার হবে। আমি ডাক্তার নাশিদ আলমের কাছে একটি ব্যাপার জানতে চাচ্ছি
যেটি আপনি বলেছেন যে অনেক আমার চিকিৎসা নাসিদের কাছে কিন্তু আমার একটা কোশ্চেন আসে যে জি নাসিদের কাছে কোশ্চেন আসে, নাসিদ যেহেতু কোভিড ইউনিটে কাজ করেছে, আমি দেখলাম আমারও এই তোমাকে বললাম যে 3টা কোভিড কেস আমার আইসিইউতে ডিল করার আমার হয়েছিল, মানে দুর্ভাগ্য হয়েছিল। আমি তো চাই না যে কোভিড পেশেন্ট ডিল করতে। এই কোভিড ডিল করতে আমার 4 জন নার্স কন্টামিনেশন হয়েছে, আমার আইসিইউ 2 সপ্তাহ শাটডাউন করতে হয়েছে, তাই না? এটা করতে হয়েছে, বন্ধ রাখতে হয়েছে। তাতে আমার সবাই রিস্কে ছিলাম, প্লাস আমাদের কার্ডিয়াক সার্জারি প্রোগ্রাম বন্ধ রাখতে হয়েছে। এখনো খুব সাবধানে করছি আমরা। তো ওই সময় আমাদের ওই কোভিড টেস্টের পারমিশন ছিল না, যার জন্য কোভিড টেস্ট ছাড়াই আমরা বাইপাস করতাম, কারণ গভর্নমেন্ট পারমিশন দেয় নেই। পরে রোগীগুলো কিন্তু কন্টামিনেশন হয়েছে বা কোভিড নিয়েই আসছে, আমরা তো জানতে পারি নাই। তো এখন আমরা কোভিড স্ক্রিনিং করে অ্যাঞ্জিওগ্রাম করি, বাইপাস করি, একটু বেটার রেজাল্ট পাচ্ছি। তবে যে কোভিডগুলো পেশেন্টগুলো আমরা আইসিইউতে ডিল করেছি, এদের স্যাচুরেশন ড্রপ ফ্লাকচুয়েট করতেছিল প্রথমে, তারপরে কিন্তু যখন ডেটরেট করলো আমরা অনেক চেষ্টা করেছি অক্সিজেন সাপোর্ট দিয়ে, কিন্তু পরে আমরা ভেন্টিলেশনে গিয়েছি। ভেন্টিলেশন যাওয়ার পরে যে পেশেন্টের কিডনি প্রবলেম, লাংস প্রবলেম, ব্লাড গ্যাস প্রবলেম, অ্যাসিডোসিস, ডায়ালাইসিস সবকিছু মিলিয়ে তো এটা ডিফিকাল্ট হয়ে যায়, খরচ বের করা ডিফিকাল্ট, ট্রিটমেন্ট দেওয়া কঠিন। আর আইসিইউতে যদি 2টা-3টা রোগী যদি খারাপ থাকে, অন্য রোগীদের কিন্তু সেবা দেওয়া যায় না। তো যেখানে আমাদের একটা হাসপাতালে ডেইলি যদি 20টা রোগী মারা যায়, আইসিইউতে বেড 20টা, তার মানে 20টাই মরে গেছে ওই দিন। তার মানে এই রোগীগুলো 2 দিন আগে থেকে খারাপ। আইসিইউ তার মানে একটা হরিবল অবস্থা। এই সময় যে হাসপাতালে 20টা রোগী ডেইলি মারা যায়, 10টা রোগী মারা যায়, তার আইসিইউর অবস্থা বুঝতে পারি, কিন্তু আমরা ডক্টর হিসাবে, আইসিইউ এক্সপার্ট হিসাবে আমি বুঝতে পারি। এই ক্ষেত্রে আসলে চিকিৎসাটা কঠিন ব্যাপার। দেখা যায় যে অনেকের ব্রেন হাইপক্সিয়ার কারণে ব্রেন ড্যামেজ হয়ে গেছে, আমিও অবজার্ভ করেছি আমার রোগীর। হ্যাঁ, মেশিন কিন্তু খুলতে হয়েছে পরে, রোগী কিন্তু হার্ট চলতেছে, কিন্তু আসলে ব্রেন ডেড। তো আমাদের এই যেহেতু নাসিদ করোনা ডিল করেছে, আমি এই জন্য বলতে চাই যে আমাদের ডাক্তারদের উদ্দেশ্যে কোশ্চেনটা, যদি হাইপক্সিয়ার কারণে ব্রেন ড্যামেজ হয়ে যায়, ব্রেন ডেথ হয়ে যায়, তাহলে সেগুলোকে অযথা আইসিইউতে ট্রিটমেন্ট লিঙ্গারিং করে অন্য একটা রোগীর যে সার্ভাইভালের চান্স আছে সেটার যাতে আমরা সুযোগ বন্ধ না করি, এই জিনিসটা ভাববার বিষয় আছে। আমাদের এই কোভিড ইউনিটে নিউরোলজিস্ট যাতে আমরা সবসময় থাকে, নিউরোলজিস্ট, এই জিনিসটা দেখতে হবে। Very important topic, very important topic. I mean, we were having a discussion what actually went wrong in Italy and where UK did better. Okay, is the pathway of escalation. Okay, after shock patient is not suitable for intensive care. Okay, as you know, I mean, I'm a stroke physician, I'm a geriatrician. Okay, so after front door দিয়ে আপনার যদি 100 patient আছে, তার মধ্যে আপনার about 30 patient would be, even the first case would be suitable to escalate up to intensive care. So what we did, which Italy didn't do, but the UK hospitals were very good to do, is যখন patient আসছে তখনই ceiling of care as per NICE, National Institute of Clinical Excellence, has done a very fantastic escalation policy. Patienteর functional status, patienteর multimorbidity, cardiac status, exercise tolerance, history of dementia, অনেক কিছুর উপর বেস করে একটা পেশেন্টকে আপনি কি ট্রিটমেন্ট দিবেন, ওকে, টু লিমিট দ্য সিলিং অফ কেয়ার। কারণ দেখা গেছে there is very good evidence একটা পার্সনের যদি পারফরমেন্স স্ট্যাটাস খারাপ হয়, if they are debilitated or multi-morbidity, যে কোনো সার্জারি, you're a cardiac surgeon, ভাই আপনি cardiac surgeon, you know, they don't survive that long. এই সমস্ত পেশেন্টের একদম ফিট অ্যান্ড ওয়েল 30-year-old, 50-year-old with no comorbidity যদি ইন্টেন্সিভ কেয়ারে যায়, chance of survival is maximum 60 to 70%. There is still 30 to 40% chance of death even in fit young people with no comorbidities. সেখানে আপনি যদি একটা পেশেন্টের আপনি বলতেছেন গেছে ব্রেন ডেথ হয়ে গেছে, that means those patients should have been selected perhaps not to escalate to intensive care because they would have never come out of intensive care. So আমরা যেটা করেছিলাম যে আমরা পেশেন্ট ঢোকার সাথে there is a green form that we used to do. Okay, এই পেশেন্টটা এসেছে, yes, patient is for full escalation, resuscitation, steps of care, initially normal nasal oxygen, then mask oxygen, high flow nasal cannula, CPAP, NIV, then intensive ventilation and proning. Okay, তারপরে আমাদের নর্দার্ন আয়ারল্যান্ডে we don't use ECMO, but ইংল্যান্ডে they use ECMO, extracorporeal. ইংল্যান্ড ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এভাবে আমরা লেভেল সেট করেছি। একটা পেশেন্ট মিস্টার এ হ্যাজ কাম ইন, মিস্টার এ শুড গেট আপ টু দিস লেভেল অফ কেয়ার, কিন্তু এই মিস্টার এ কে যদি আপনি ইন্টেন্সিভ কেয়ারে অ্যালাউ করেন এবং at that point there is no way he will come out of it.
Dr. Rashid বললাম আপনি এক্স্যাক্টলি ব্রেন ডেড যদি হয়ে যায় এবং ক্লিনিক্যালি যে টু ক্লিনিশিয়ান, ইউ নিড টু ক্লিনিশিয়ান টু ভেরিফাই ব্রেনস্টেম ডেথ। ওকে, আপনি যদি মনে করেন একটা পেশেন্টের সার্জারি সাকসেসফুল হয়েছে বাট অ্যানক্সিক ব্রেন ইনজুরি or hypoxic ব্রেন ইনজুরির জন্য হিজ ব্রেনস্টেম ডেথ, there is the UK law at least বলে যে টু ক্লিনিশিয়ান যদি ইন্ডিভিজুয়াল ব্রেনস্টেম ডেথের সাইন টেস্ট করে যদি ডিক্লেয়ার হিম ডেথ, then you can take him off ventilation rather than keeping them on the ventilator. Okay, that's what we do. আমার ধারণা patient should be better selected for intensive care. COVID মানে each and every patient বলছিলাম যে আমাদের নিউরোলজিস্টদের ইনভলভ থাকা উচিত, আমাদের নিউরোমেডিসিনের ডাক্তাররা every intensive care should have neurology support. হ্যাঁ, এই নিউরোলজি সাপোর্টে আমার যাতে মনে হয় আমাদের এই আইসোলেটেড আমরা ট্রিটমেন্টটা আমরা এই যে আলোচনাটা চলছে, আমরা একটু ছোট্ট কমার্শিয়াল ব্রেকে যাব, আবার এই বিষয়গুলো নিয়ে আমরা আরেকটু আলাপ করবো যে কিভাবে বেটারমেন্ট করা যাচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি ছোট্ট একটি কমার্শিয়াল ব্রেকে যাচ্ছি। aliflila.co.uk. Your fashion, your choice. চকোবাইটস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। কালকে ওকে, কাল দেখা হচ্ছে কিন্তু। রয়্যাল টাইগার নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম কোভিড ক্রাইসিস নিয়ে, কিভাবে ভালোভাবে কোভিড-19 করোনা ভাইরাসকে ট্যাকেল করা যায়। চ্যানেল 19 আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে লাইভ যুক্ত হয়েছেন ডক্টর লুৎফুর রহমান। উনি ল্যাব এইড হাসপাতাল বাংলাদেশের চিফ কার্ডিয়াক সার্জন এবং হি ইজ ওয়ান অফ দ্য টপ সার্জন ইন দ্য কান্ট্রি। আর সাথে আছেন ডক্টর নাশিদ আলম, উনি একজন অ্যাকিউট মেডিসিন এবং জেরিয়াট্রিক ফিজিশিয়ান, কনসালটেন্ট ফিজিশিয়ান হিসেবে যুক্তরাজ্যে আছেন এবং উনি বেলফাস্টে ওনার হসপিটালে লিড ফিজিশিয়ান কোভিড ম্যানেজমেন্ট। সো আমরা অত্যন্ত ভাগ্যবান যে আজকে আপনাদের জন্য আমরা দুজন ভেরি এক্সপিরিয়েন্স দুজন ডাক্তার, একজন বাংলাদেশ থেকে একজন ইউকে থেকে এনেছি। আমরা আলাপ করছিলাম এই যে ছোট্ট কমার্শিয়াল ব্রেকের আগে আমরা আলাপ করছিলাম যে কখন ভেন্টিলেটরটা খোলা উচিত, এখানে নিউরোমেডিসিনের ডাক্তার যারা আছে তাদের ইনভলভমেন্ট থাকা উচিত কিনা, সেটি আমি জাস্ট আবার একটু আমি ডাক্তার নাশিদ আলমের মতামতটা নিয়ে আমরা যাচ্ছি অন্য প্রসঙ্গে। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে কখন আসলে ভেন্টিলেটর আসলে পেশেন্টকে অফ করা সময়। Well, I mean, rule is আপনি যদি কোনো কিছু futile হয়ে যায়, if any intervention becomes futile, Royal College of Physicians suggests don't do any intervention which is futile. আপনি যদি বোঝা যায় যে এই পেশেন্টের হার্ট লাং is completely on the respiratory support, but the person is brainstem death, then it's actually unethical to continue intervening into the patient. Okay, যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্ট যদি ব্রেন ডেড হয়ে যায় or the patient is not brain dead even কিন্তু যদি বোঝা যায় যে there is no way যে extubate করার পর পেশেন্টটা সার্ভাইভ করবে, then it's unethical to prolong the patient suffering and to continue ventilating. যদি দুজন ফিজিশিয়ান, যেটা আমরা করি, দুজন ফিজিশিয়ান একটা combined second opinion that this person is brain dead and brainstem death and or the patient is not benefiting, will never come back from being intubated, then the patient should have everybody should have a discussion with the patient's family, explain what we are doing and extubate the patient and let him die with dignity rather than
30 দিন 60 দিন 90 দিন ভেন্টিলেটর রেখে দেওয়া, where we all know it's not going to work, because that frees up a space for somebody else who might need the ventilator, who might be a better candidate. Okay, I mean, before that, if you choose your patients properly, the first patients who would go to ICU and who will not go to ICU, তাহলে এই ধরনের ethical dilemma কম আসবে। যদি ইনিশিয়ালি যদি চুজ করা যায় যে এই পেশেন্টটাকে আমি নন ইনভেসিভ ভেন্টিলেশন দেবো বাট ভেন্টিলেশন দেবো না, এই পেশেন্টটা ইভেন নন ইনভেসিভ ভেন্টিলেশন টলারেট করবে না, হি হ্যাজ গট কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, এভাবে যদি আপনি টিয়ার করে ফেলেন পেশেন্টের টিয়ার 1 2 3, দেন দিস কাইন্ড অফ এথিক্যাল ডিলেমা ইজ ভেরি ডিফিকাল্ট। আই কমপ্লিটলি এগ্রি। পেশেন্টের ফ্যামিলিকে কনভিন্স করা, পেশেন্টকে আপনাকে কনভিন্স করে, অল ডক্টর ওয়ান্টস টু মেক দ্য পেশেন্ট বেটার। বাংলাদেশে বিদেশে কোনো ডাক্তার নেই যে তার চায় যে তার পেশেন্ট মারা যাক, but death is a natural phenomenon, death happens. ডাক্তার নাশিদ আলম, আপনি চমৎকার একটি কথা বলেছেন, physicians are not magician. Physician could afford their best to take care their patients. চমৎকার একটি আপনার যে এথিক্যাল যে বিষয়গুলো আছে, এদেশে ইউকে যে গাইডলাইন গুলো আছে, ধন্যবাদ আপনি শেয়ার করার জন্য। আমার মনে হয় যে ডাক্তার যারা বাংলাদেশ থেকে যারা এই অনুষ্ঠানটি দেখবে তারা হয়তো এগুলো ডিসকাস করতে পারবে, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জনকে তারা এগুলো ব্যাপারে প্রটোকল বা গাইডলাইন তৈরি করার ক্ষেত্রে আপনার হয়তো বা স্টেপস নিবে, অথবা মিনিস্ট্রি অফ হেলথ তারাও এই ব্যাপারে। Sorry, I'm just, it's not self-soliciting, but we are, as a group of UK doctors, as you know very well, that we have contributed to a book. Okay, our experience, we are always there to help. We are not trying to seek fame or anything like that. We are always open. কোনো ভাবে যদি হেল্প করা যায়, we are happy to help out. Okay, এবং সেটি আমি জানি আমাদের আমি একটু বলছি, আমি ডাক্তার লুৎফুর রহমান সাহেব, আমি আপনার কাছে আসার আগে আমি একটি জিনিস যেটা নাশিদ আলম বলেছে, যে এখান থেকে যে কয়েকজন ফিজিশিয়ান সার্জন উই হ্যাভ ডেভেলপড guideline for how to treat COVID patients. এবং একজন কার্ডিয়াক সার্জন লুৎফুর রহমান সাহেব, আপনি জেনে হয়তো খুশি হবেন যে অক্সফোর্ডে কাজ করছে, ফরিদ শাকিল ফরিদ, এটিকে অনেক ইনভলভ হয়েছে। আমি ওদের বইটা নিয়েছি, ওরা আমাকে পাঠিয়েছে, বইগুলো আমি পুরোটাই পড়েছি, ভেরি নাইসলি রিটেন, যে কোভিড-19 উপরে যে শাকিল ফরিদ লিখেছে বইটা আমাকে তারা গিফট করেছে, পাঠিয়েছে, আমি পড়েছি ওটা। তো আমি নাশিদকে জিজ্ঞেস করতে চাই যে নিউট্রিশন একটা অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে মানুষের রিকভারির জন্য। এই কোভিড পেশেন্টের নিউট্রিশন সম্বন্ধে কিভাবে আমরা কি খাইতে দিব, কি ধরনের ফুড দিলে বেটার হবে হসপিটালে, সেগুলো আমাদের যদি ডাক্তাররা শুনতো বা নার্সরা, তাহলে এই বেনিফিট হতো। আমি you're picking topics that are in my you're picking topics which is in my special interest, because I'm a stroke physician. So our nutrition is we do nutrition ward round. So our general medical stroke experience theke apni, even if you provide the best possible medicine, best possible treatment, if you don't provide the patient with nutrition after particular intensive care or post-operative setting theke, they would not come back. Okay, their outcome, people who are nutritionally deplete, their outcome from a major surgery, major event like COVID would be 50% more mortality. So you need to give nutrition. Now dietitian concept Bangladeshe ache kina ami thik jani na, but amra ekhane jeta kori, every intensive care patient, be it COVID or non-COVID, they get a nutrition ward round. Okay, first of all, are they able to swallow or not? Okay, obviously if they're intubated and ventilated, they're not going to be able to swallow. Then they get the nutrition through NG, nasogastric tube, okay, in the shorter term, tarpore followed up by PEG tube if their swallow is not there. Even we give intravenous nutrition. We get total parenteral nutrition through central line in intensive care, okay, or even peripheral line we give Caviven, sometimes in the ward level. So we give bridging therapy nutrition intravenous, but ideally jodi gut use kora jay, that is the best. If somebody doesn't have an intestinal failure, gut jodi use kora jay, that is the best way to give somebody nutrition. এবং you have to give high protein content and balance out the calorie that has been spent. Obviously, body is in a catabolic state. Whenever somebody is having a COVID infection, they're having fever, they're having inflammation, the body is completely in a catabolic state. You need to provide more calorie than you would normally give to somebody who doesn't have, who is afebrile, who is apyrexic. So, তাদের nutrition calorie count করে তাদের calorie replacement করা উচিত, এবং তাদের actual amount of protein, carbohydrate, fat, all the major constituents would need to be reviewed. আমরা এখানে supplement use করি, okay,
with NG2 feed based supplement use kori ebong amra total parenteral nutrition use kori in intensive care setting, which is central and which has its own complications of sometimes can cause line infection and other things. But when they're de-escalated from intensive care to our HDU or to our ward level, আমরা তখন ইউজ করি peripheral nutrition through peripheral cannula, big white bore gray cannula দিয়ে আমরা peripheral nutrition peripherally দিতে পারি to bridge. But ideally we want to go back to feeding the patient as soon as they can. So dietitian role is very important. যেটি আপনি বলেছেন যে নিউট্রিশনটা খুবই ইম্পর্টেন্ট। আমার কিছু রোগী যারা হাসপাতালে ভর্তি ছিল তারা ভালো হয়ে আসছে, তো তারা বললো যে এতই তারা খাবার কষ্ট পেয়েছে, এই ফুডটার ব্যাপারে আমাদের এই ব্যাপারে আরো সচেতন হওয়া উচিত। আমাদের দেশের আমরা অনেকেই ওষুধ নিয়ে ব্যস্ত থাকি, অ্যান্টিবায়োটিক দেবো না, আইভারমেকটিন দেবো না, ডক্সাইক্লিন দেবো, আসলে দেখা যায় রোগী খাইতেই দেয়নি 2 দিন 1 দিন। হ্যাঁ, তো এটা আমাকে খুব রোগীরা বলছে যে খাবার এত কষ্ট, যে খাবার কষ্টের কারণেই হাসপাতালে হাতে পায়ে ধরে ডাক্তারের হাতে পায়ে ধরে পালায় আসছে হাসপাতাল থেকে। এই জিনিসটা তো আমাদের ডাক্তার লুৎফুর রহমান সাহেব, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস ফ্ল্যাগ আপ করেছেন, যেটি নাশিদ আলম পরিষ্কার ভাবে বলেছে, যখন আপনার কেউ ভেরি সিক থাকে বডি তখন একটু ক্যাটাবলিক স্টেজ মেডিকেলে আমরা বলি, তখন বডিতে তার এক্সট্রা এনার্জি দরকার হয়। আপনি সে কিন্তু নাশিদ আলম কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে, যখন এই যে আমাদের এই মেইন ভেইনে যখন আপনার টিউব থাকে যেটাকে আমরা সেন্ট্রাল ভেন বলি, এটা দিয়ে দেওয়া হয়, পরে একটু যখন একটু বেটার হয় তখন পেরিফেরালি দেওয়া হয়, তারপর পেশেন্টকে তৈরি করা হয় যাতে মুখ দিয়ে খাবার দেওয়া যায়। এত ক্লিয়ারলি ডাক্তার নাশিদ আলম জিনিসটি পরিষ্কার করেছে। আমার মনে হয় যে আপনি এটা আপনারই ফ্ল্যাগড আপ একটি জিনিস, এটি যদি আমাদের বাংলাদেশে যারা করোনা একটা জিনিস খালি একটা এক্সাম্পল দেই। I have a patient, I won't say. Patient was a rugby player, 6.5 feet. He spent 2 weeks in intensive care. He had lost 35 kg of weight in 2 weeks. Okay, he was being fit. So body, basically you lose 7% of your muscle mass per week if you are not being fed properly. I mean, that is tremendous. Okay, সেই লোক এখন রাগবি প্লেয়ার, এখন he is using crutch to walk, সব মাসল টাসল তার সব শেষ। আপনি যে কত ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, ইজ ভেরি প্র্যাকটিক্যাল। বাংলাদেশের ডাক্তাররা নার্সরা দে নিড টু নো হাউ ইম্পর্টেন্ট নিউট্রিশন ইজ ফর এনি ডিজিজ, নট কোভিড। ডাক্তার নাশিদ আলম, আমার একটা কারণ ছিল যে ডাক্তার লুৎফুর রহমান সাহেবকে এই অনুষ্ঠানে আনার জন্য, কারণ হচ্ছে যে আপনি যদি মেসির সাথে যদি আপনার রোনাল্ডো যদি ফুটবল না খেলে, সেক্ষেত্রে কিন্তু খেলাটা খুব একটা জমে ওঠে না। যে কারণে আমি আজকে দেখতে পাচ্ছি আমার এক সাইডে আছে মেসি, আরেক সাইডে আছে রোনাল্ডো, যার দ্বারা আমাদের বাংলাদেশের পেশেন্ট যারা আছে বা পলিসি মেকার যারা আছে, তারা কিন্তু অনেক কিছু মেসেজ এই প্রোগ্রামের মাধ্যমে দিতে পারবে। আমরা বরাবরই বলে আসছি, আমরা কারোই বিপক্ষে না, আমরা সবারই পক্ষে আছি। Let's crack a joke. আপনি কি রিটায়ার্ড স্যার অ্যালেক্স ফার্গুসন? You're the manager. You're the manager managing us. আমার সেই কারণে আমি যে দেখুন যে অ্যালেক্স ফার্গুসন যাওয়ার পর কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু আর কোনো ট্রফি পায়নি। আমি যদি রিটায়ার্ড অ্যালেক্স ফার্গুসন আপনাদের মানুষদেরকে যদি আমি অনুষ্ঠানে নিয়ে আসতে পারি এবং মানুষদেরকে যদি জানাতে পারি, তাহলে এই ধরনের অ্যালেক্স ফার্গুসন, রিটায়ার্ড অ্যালেক্স ফার্গুসন ইজ মাচ বেটার দেন এ রেফারি সামওয়ার। না, অবশ্যই চেষ্টা করবো। আরেকটি জিনিস আপনি যেটা বলেছেন যে এই কোভিড ম্যানেজমেন্টের জন্য যে বইটি ডেভেলপ করেছে, এটা ইউ আর অলসো ইনভলভ দ্যাট ডেভেলপিং দ্যাট, যেটা একটা শাকিল ফরিদ নিয়েছে। এখন ইন্টারেস্টিংলি নাশিদ আলম, শাকিল ফরিদ, আমরা তিনজনই সলিমুল্লাহ মেডিকেল কলেজে, এখানে ডাক্তার লুৎফুর রহমান সাহেব উনি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের। কিন্তু ব্যাপার হচ্ছে কি, আমরা গত বছর এদেশে সলিমুল্লাহ মেডিকেল কলেজে একটি অ্যালুমনাই আমরা প্রথমবার করেছি, এবং এই অ্যালুমনাই থেকে একটি রেজাল্ট বেরিয়ে এসেছে যে বাংলাদেশের ডাক্তারদেরকে, রোগীদেরকে হেল্প করার জন্য এটা শাকিল ফরিদের যে ইনিশিয়েটিভ, I must appreciate that. এবং যারা ইনভলভ ছিল প্রত্যেকে কিন্তু এটার কৃতিত্ব দাবি রাখে। ইনশাল্লাহ ঢাকা মেডিকেল কলেজের যারা আছে, আমাদের লুৎফুর রহমান সাহেব আছে, উনি হয়তো ওনার সাথে ওনার বন্ধুদের সাথে যখন এটা শেয়ার করবেন, তাহলে ইট উইল বি গুড কম্পিটিশন টু হেল্প বাংলাদেশ। এগেইন আমি ভাইয়া যে বলছিলেন যে লুৎফুর রহমান ভাইয়া যে বলছিলেন যে আপনার এন্ড অফ লাইফ কেয়ারটা যেটা, হ্যাঁ, দ্যাট ইজ অ্যান আর্ট। ওকে, সো what we sometimes joke about that any idiot can treat a chest infection, but to allow a person to die properly, comfortably, and die with dignity takes a very good doctor. Okay, so I mean, I'm not trying to say that we have done, but
বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার আই হ্যাভ রিটেন about the end of life or palliative management for people who are not going to respond, will never respond, is slowly dying with COVID. These kind of patient বাংলাদেশে অনেক সাফার করে ভাই। ওকে, আই এম ওয়ারিড, আমার প্যারেন্টস আছে, আমার আত্মীয় স্বজন আছে। বাংলাদেশের এন্ড অফ লাইফ কেয়ারটা, বাংলাদেশের যে মানে কমফোর্টেবলি টু এনশিওর সামবডি টু ডাই পিসফুলি, এই জিনিসটা নাই। পেশেন্ট রিলেটিভ দে অলসো এভরিথিং, এন্ড ডক্টরস তাই। এন্ড অফ লাইফ কেয়ারটা we tried our best to highlight it in that book, okay, what we follow, the Scottish guideline we follow and everything. It's worth reading. এবং ডাক্তার লুৎফুর রহমান স্যার, দেখুন আপনি বাংলাদেশে এমন একটা অবস্থানে আছেন, আপনি পড়লে কিন্তু সিনিয়র লেভেলের ফিজিশিয়ান যারা আছেন, সার্জনটা আছেন, তারা কিন্তু আপনার কথাকে অনেক গুরুত্ব সহকারে, বিকজ অফ ইউর সাকসেস ইন ট্রিটিং এ কার্ডিয়াক পেশেন্ট। এবং আপনি যখনই কোনো কিছু রেকমেন্ড করবেন, যেটা নাশিদ আলম রেকমেন্ড করেছে, সেটা যদি আপনি আপনার সিনিয়র কলিগদের সাথে যদি শেয়ার করতে পারেন, এইভাবেই কিন্তু আমরা দেশকে আমরা হেল্প করতে পারি। আমাদের হেল্প করার জন্য বাংলাদেশে প্লেন নিয়ে চলে যেতে হবে, আমরা বাইরে থেকেও কিন্তু এইভাবে সাজেশন দিয়ে কিন্তু আমরা প্লেন নিয়ে না যাওয়াই ভালো। প্লেন নিয়ে যদি অনেকে কম যেত, এত বেশি কোভিড হতো না। নাশিদ, আমি একটু কথা বলতে চাই মঞ্জু শওকত, যে দেখো তোমরা ইউকেতে কোনো ডাক্তার কিন্তু 3 মাস অ্যাবসেন্ট থাকো না, হাসপাতালে 3 মাস যাওয়া নাই, বা আমাদের সিএমএস এ কোনো ডাক্তার 3 মাস ডিউটিতে যায়নি, এটা কিন্তু নাই। কিন্তু আমি জানি অনেক হাসপাতালে অনেক সিনিয়র দায়িত্বশীল ডাক্তার তারা 2-3 মাস কিন্তু রুম থেকে বের হয় নাই। ডাক্তাররা যদি 3 মাস বাসায় থাকে, তাহলে অনেক রোগীর প্রবলেম হয়, অনেক সময় ফোন রিসিভ করতে চায় না। তো আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে আপনারা যদি টেলিফোনের মাধ্যমে হাসপাতালে যারা কনসালটেন্ট, তারা যদি 1-2 ঘন্টার জন্য হাসপাতালে আসেন, ক্রিটিক্যাল কেসগুলোকে যদি একটু গাইড করেন কিভাবে হবে, তাহলে রোগীরা অনেক উপকৃত হয়। 1-2 জন ডাক্তার গেলাম, কিন্তু অনেক ডাক্তারই আসে না, এটা তো আমাদের একটা দুর্ভাগ্য। কিন্তু আমাদের এই ক্রাইসিস মোমেন্টে জীবনের ঝুঁকি নিয়ে হলো, আমাদের প্রোটেকশন নিয়ে হলো, আমাদের কিন্তু সার্ভিস দিতে হবে হাসপাতালে, সরকারি, বেসরকারি, আধা সরকারি, ইমম্যাটেরিয়াল। হাসপাতাল তো হাসপাতাল। আমরা যখন প্লেনে চড়ি তখন তো প্রাইভেট প্লেন না, হ্যাঁ, গভর্নমেন্ট প্লেন দেখি না, আমরা চাই যে একটা নিরাপত্তা চাই প্লেনে, তাই না? আমরা যে চাই না, আমরা নিরাপত্তা চাই, আমরা সেবা চাই, আমরা নিরাপত্তা চাই। আমরা আজকের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি দুটো জিনিস, একটি জানবো ডাক্তার লুৎফুর রহমানের কাছ থেকে, আরেকটি জিনিস জানতে চাই আমি ডাক্তার নাশিদ আলমের কাছ থেকে জানতে চাবো। প্রথম আমি ডাক্তার লুৎফুর রহমান সাহেবের কাছে যাচ্ছি। যে দেখুন, করোনার কারণে, ভয়ের কারণে হসপিটালে গেলে হয়তো বা ইনফেক্টেড হতে পারে, অনেক পেশেন্ট হয়তো বা হার্ট পেইন বা সিমটম আছে, তারপর এই করোনা ইনফেকশন থেকে আপনার কারণে হয়তো বা হসপিটালকে অ্যাভয়েড করছে, তাদের জন্য আপনার অ্যাডভাইস কি থাকবে? আমি মনে করি যে যারা করোনার মতো সিমটম তারা ফিল করতেছে যে আমি ভালো নাই, আমার হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছে বা জ্বর, কাশি, খাবার রুচি নষ্ট হয়েছে, তারা অবশ্যই হাসপাতালে আসবে, টেস্ট করবে। এখন সবগুলো হাসপাতালে টেস্ট হচ্ছে, প্রাইভেট হাসপাতাল, সরকারি হাসপাতাল। রোগীদেরকে জানতে হবে যে আমার কোভিড হয়েছে কিনা, ইনফেকশন, তারা জানবে। প্রয়োজনে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে বাসায় থাকবেন, এবং তারা অন্যান্য পরিবারের সদস্যদেরও টেস্ট করাবে, এবং যদি আক্রান্তই হয় তারা বাসায় হোম আইসোলেশন থাকবে। বাসায় যদি ভালো ডায়েট করা যায়, যেটা যে কোনো অসুস্থ অবস্থা, সেটা ভাইরাল ইনফেকশন হোক, যে কোনো, আমরা জানি যে এই সমস্ত অসুখে নিউট্রিশন অনেক ইম্পর্টেন্ট। তো হাসপাতালে গেলে তো সবাইকে বাসার মতো খাইতে দেওয়া যায় না, ফলমূল বা একটা স্যুপ, জুস। তো আমরা অসুস্থ, আক্রান্ত হলেই যে আমরা মারা যাব তা ঠিক না। এই সময়টা অনেক নিউট্রিশন দরকার, সাউন্ড স্লিপ দরকার, রেস্ট দরকার, যেটা বাসা ছাড়া সম্ভব না। আমি মনে করি আমরা যদি আক্রান্ত হই, কিন্তু আমরা যদি শ্বাসকষ্ট না থাকে, আমরা বাসায় অবশ্যই উন্নত মানের যে ডায়েট, যে খাদ্য, শাক সবজি, প্রোটিন, হাই প্রোটিন, যে মাছ, মাংস, ডিম খাবো, আমরা জুস খাবো, ফলমূল খাবো, এবং অনেক রেস্ট নেব, ঘুমাবো, পর্যাপ্ত পানি খাবো। এই জিনিসগুলো যদি মানি, আমরা বাসায় সুস্থ হব। আর যদি আমরা বাসায় না থেকে অসুস্থ হয়ে যদি হাসপাতালে যাই, এই ডায়েটারি কেয়ারটা নেওয়া সম্ভব না। তো আমি মনে করি যে কোনো চিকিৎসাই, হাসপাতালের সরকারি হোক বেসরকারি হোক, একটা ব্যয়বহুল চিকিৎসা। আমরা নিজেকে যদি সুস্থ রাখতে পারি এই প্যান্ডেমিক সিচুয়েশনে, যেখানে শত্রুটা দেখা যাচ্ছে না, ভাইরাস, আমরা আমাদের প্রোটেকশনটা লেভেল, আমরা যে মাস্ক, একটু পয়সা খরচ করতে হবে বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, মাস্কের পিছিয়ে আমাদের ব্যয় করতে হবে। আমরা এটা বুঝতে হবে যে মাসে যদি 1000-2000 যারা ভালো মাস্ক কিনতে হবে, ওয়াশ করতে হবে, 3 লেয়ারের মাস্ক, গেঞ্জি মাস্ক হোক, সার্জিক্যাল মাস্ক ভালো কোয়ালিটি হোক, এই মাস্কে এবং ডিস্টেন্স, একে অপর থেকে ডিস্টেন্স, এই যদি এই কোভিড থেকে দূরে থাকতে হবে আক্রান্ত, তাহলে আমরা এই
হাসপাতালের উপর ডিপেন্ড করতে হবে না, হাসপাতালে গিয়েও মরতে হবে না, হাসপাতালে গিয়ে যে ডায়েটারি প্রবলেম, ড্রাগ প্রবলেম, এটা সাংঘাতিক। হাসপাতালগুলোতে একটা ক্রাইসিস টাইম যাচ্ছে। আমি চাই না যে আমার আত্মীয় স্বজন হাসপাতালে গিয়ে ক্রাইসিসের মধ্যে আরও আক্রান্ত হোক। তারা বাসায় যে স্বাস্থ্যবিধি মেনে চলবে, তারা মাস্ক ইউজ করবে, স্টাফ থেকে কর্মচারী থেকে দূরে থাকবে, পারলে নিজেরা এই টাইমে সময় কাটাবে, বেশি কর্মচারী যাতে বাসায় না আসে, অপরিচিত লোক যাতে না আসে, যাতে সামাজিক দূরত্ব মেনটেন করি, আমরা সুস্থ থাকতে পারলে। আর 2 মাস মাত্র, যখন ফ্রান্সে আজকে সমস্ত প্রতিষ্ঠান খুলে দিয়েছে, আমরা মনে করি আমরা যদি এটা মেনে চলি আর 2 মাসের মধ্যে আমরা খুলতে পারবো, ভয়ের কোনো কারণ নাই। সমস্ত আমার যারা পরিচিত তাদেরকে অনুরোধ করব যে আপনারা আর 2 মাস কষ্ট করুন, যেহেতু আমরা 3 মাস কষ্ট করেছি, আর 2 মাস কষ্ট করুন। কারো যদি বুকে যদি ব্যথা থাকে তাহলে সেক্ষেত্রে কি তার বাসায় ওয়েট করা উচিত, নাকি তার সরাসরি হসপিটালে? বুকে ব্যথা হলে সে অফিসে যাবে অবশ্যই, যেটা সিম্পল ডায়াগনোসিস, কোভিড টেস্ট করবে, এইচআর সিটি স্ক্যান করবে। আমরা কিন্তু ইজিলি ডায়াগনোসিস করতে পারি, এখন ডায়াগনোসিস কিন্তু ইজিলি পসিবল। ধন্যবাদ আপনার এই মূল্যবান উপরে। আমি যাচ্ছি না ডাক্তার নাশিদ আলমের কাছে। দেখুন যে বাংলাদেশে র্যান্ডমলি আপনি দেখতে পাচ্ছেন আইভারমেকটিন এবং এজিথ্রোমাইসিন। যারা এই করোনা সিমটম হচ্ছে তাদের র্যান্ডমলি প্রেসক্রাইব করা হচ্ছে আইভারমেকটিন এবং এজিথ্রোমাইসিন। এই ব্যাপারে ডাক্তার নাশিদ আলম, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? laid-back person. I mean, non-evidence-based. I was trained by professors in Mitford, Dr. Azizul Kahar sir, and from beginning, we have been taught that you have to practice evidence-based medicine. Where there is no evidence, I don't practice that. এখন যেমন স্টেরয়েডের এভিডেন্স এসেছে, দ্যাটস ফাইন, বাট ইফ ইউ ডোন্ট ডু এভিডেন্স বেসড মেডিসিন, না হলে আমেরিকার যে অবস্থা হয়েছে, মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ইউনিটস অফ হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে কি করবে তারা এখন বুঝে উঠতে পারতেছে না, সমুদ্রে ফেলবে নাকি, ওই অবস্থা হবে। সো প্রপার এভিডেন্স বেসড র্যান্ডমাইজড ট্রায়ালের কোনো ড্রাগ প্রুভেন হলে আই এম হ্যাপি টু গিভ, otherwise I stay away from that. I believe in supportive care and the drugs that has been proven. Plasma therapy is useful, dexamethasone is useful, your antibiotic dual antibiotic for superadded infection is useful. Okay, your supportive treatment with oxygen, your non-invasive ventilation, CPAP, your ventilation, those are useful. But ivermectin দেখাতে পারেন, I will adopt it, otherwise I'm not going to prescribe it. As simple as that. এবং এটি চমৎকার আপনি যে ইনফরমেশনটি দিয়েছেন, এবং আপনি বলেছেন অ্যান্টি ম্যালেরিয়ার যে ক্লোরোকুইনের কথা বলা হচ্ছে, এগুলো হচ্ছে আসলে এত ক্লোরোকুইন আমেরিকার মতো জায়গা হয়েছে, এবং ক্লোরোকুইনের একটা বিশাল সাইড এফেক্ট আছে যে পালপিটেশন ডেভেলপ করতে পারে। আই হোপ দ্যাট ওগুলাকে যাতে সমুদ্রে ছুড়ে ফেলে ওইখানে, অথবা মাছেরা পালপিটেশন ডেভেলপ। Your azithromycin, hydroxychloroquine, your prolonged QT syndrome, cardiac arrest হতে পারে, মানুষ কমপ্লিট হার্ট ব্লকে মারা যেতে পারে QT syndrome, prolonged QT তে। এবং যেটি আপনি আমি বলবো যে আইভারমেকটিনের দিকে মনোযোগ না দিয়ে নিউট্রিশনের দিকে, ডায়েটের দিকে মনোযোগ দেওয়া উচিত আমাদের। এক্স্যাক্টলি, বা অল্প আক্রান্ত। আমার কাছে আজকে আমাদের যে অনুষ্ঠান, আমাদের শেষ 30 সেকেন্ড সময় আছে, আমি একটি কথাই বলবো, যেটি ফ্ল্যাগ আপ করেছেন ডাক্তার লুৎফুর রহমান, আর এটাকে প্রচন্ডভাবে সমর্থন দিতে উইথ এভিডেন্স, যে নিউট্রিশনের কি প্রয়োজন একদম ভেরি ইল পেশেন্ট, সিক পেশেন্টের ক্ষেত্রে। আমার মনে হয় যে ওয়ার্ল্ডের যে জায়গায় যারা অনুষ্ঠান দেখছেন বা যারা আছেন ভিউয়ার, আপনাদের ডাক্তার, আপনাদের ফ্যামিলি মেম্বার কেউ যদি খুব অসুস্থ থাকে, ডাক্তারদের সাথে আলাপ করবেন যে যদি নিউট্রিশনের ব্যাপারে যদি গুরুত্ব দেওয়া হয়, ইফ নিডেড। আমি নাশিদ আলমকে বলবো, এরকম যদি কেউ কোনো অনুষ্ঠানের মাধ্যমে যদি আমাকে অ্যাপ্রোচ করে, আমরা কি ভিউয়ার যারা আছে তাদেরকে কাউকে কি বলতে পারবো যে কোনো ডাক্তার যদি জানতে চায় from Bangladesh? There is a lot you can say about nutrition. After mast stool, use of mast stool, it's a separate talk itself. Okay, but I'm more than happy to help if anybody wants advice or whatever. আমরা নিউট্রিশন নিয়ে আমি আজকের প্রোগ্রাম থেকে যেটা দেখেছি, যে আমাদের মনে আরেকটি শো এই ধরনের, ডাক্তার লুৎফুর রহমান সাহেব, আপনি এবং আমরা একজন নিউট্রিশন কেউ নিয়ে আসবো, দেখা যাক আমরা হোয়াট কাইন্ড অফ সলিউশন উই প্রোভাইড ফর আওয়ার ভিউয়ার্স ইন বাংলাদেশ অর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আপনারা দুজন যে কষ্ট করে যে সময় করে যে স্টুডিওতে উপস্থিত হচ্ছেন আমাদের সাথে, উই আর ভেরি গ্রেটফুল টু ইউ। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আর ভিউয়ার আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা যে দুজন ডাক্তার যে অ্যাডভাইস গুলো দিয়েছে আজকে প্রোগ্রামের মাধ্যমে, নিজেরাকে এগুলো পালন করার চেষ্টা করবেন, আর যারা কম শিক্ষিত আছে তাদের সাথে এগুলো শেয়ার করবেন, কিভাবে বেনিফিট
যেতে পারে, এবং যারা অতি শিক্ষিত আছে, যারা আবার অনেক ক্ষেত্রে সন্ন্যাসীর গাজন হতে পারে, তাদেরকে আপনারা এডুকেট করার চেষ্টা করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।